বাংলা সাহিত্যের এক অন্যতম নক্ষত্র হেমেন্দ্র কুমার রায়। কলকাতায় ব্ল্যাকআউটের প্রেক্ষাপটে ভৌতিক গোয়েন্দা সমন্বয়ে তার এক অসাধারণ সৃষ্টি বিভীষণের জাগরণ, যা শুনলে হয়তো আপনাদের লোমকূপের গোড়াও হয়তো জেগে উঠতে পারে। তাই শুনতে থাকুন বিভীষণের জাগরণ। রাত দুপুর একে ব্ল্যাকআউটের মহিমায় মানুষের চক্ষু হয়েছে প্রায় অন্ধ। তার উপরে চারিদিকে ঝরছে ঘোর আমাবর্ষার তিমির ঝর্ণা। কলকাতার রাস্তার একটি মাত্র গ্যাসের আলোও জ্বলছে না, এবং কোথাও নেই একখানি মাত্র দোকানের এতটুকু বাতির শিখা। মাথার উপরে দীপ্তনেত্রে জেগে আছে বটে লক্ষ লক্ষ তারকা, কিন্তু আকাশের অস্তিত্ব ছাড়া মানুষকে তারা কিছুই দেখাতে পারছে না। অনায়াসে বলা চলে, অন্ধকারের অতলে ডুবে কলকাতা এখন মুড়ে কালো পাথরের মতো আড়ষ্ট হয়ে গেছে। কেবল কোনো কোনো বাড়ির বন্ধ জানালার পেছন থেকে মাঝে মাঝে জাগছে ক্ষুধার্ত শিশুর কান্না। পথের মোড়ে মোড়ে এক আধখানা শোনা যাচ্ছে পাহারাওয়ালার পদশব্দ, এবং হয়তোবা দূর হতে থেকে থেকে ভেসে আসছে কুকুরদের ঝগড়ার শব্দ। ব্যাস, এছাড়া জীবনের আর কোনো লক্ষণই নেই। শহরের উত্তরাঞ্চলের একটি পথকে হঠাৎ জাগ্রত করে তুলল দুই পথিকের বাঁধো বাঁধো জুতোর শব্দ। তারা অতি সাবধানে সামনের দিকে হাত বাড়িয়ে পথ চলছিল দৃষ্টিহীনের মতো। তাদের নাম হচ্ছে হেমন্ত ও রবিন। পাঠক পাঠিকাদের কাছে তাদের পরিচয় নতুন করে নিশ্চয়ই আর দিতে হবে না। এই পূর্ণ ব্ল্যাকআউটের সময় চোর ডাকাত ছাড়া কলকাতার কোনো ভদ্র বাসিন্দাই পথে পা বাড়াতে সাহস করে না। কিন্তু শখের ডিটেকটিভ হেমন্ত ও তার সহকর্মী বন্ধু রবিন কলকাতার ছেলে হলেও বহুকাল পরে বিদেশ থেকে সম্প্রতি শহরে ফিরে এসেছে। কাজেই এখনকার কলকাতার হালচাল তাদের ভালো করে জানা ছিল না। তারা একটি বিচিত্র কেস হাতে নিয়ে অপরাধীর সন্ধানে গিয়েছিল পূর্ব আফ্রিকায়। মামলার কিনারা করবার পরেই বাঁধল দ্বিতীয় মহাযুদ্ধ। কিন্তু এবারকার মহাযুদ্ধ যে কতখানি গুরুতর হয়ে উঠবে সেটা কেউই তখন অনুমান করে উঠতে পারেনি। কাজেই রবিন যখন প্রস্তাব করল যে আফ্রিকার এত দূরে যখন এসেছি, তখন গোটা কয়েক সিংহ, হিপো, গন্ডার আর গরিলার সঙ্গে আলাপ না জমিয়ে কলকাতায় ফেরা হতে পারে না। তখন হেমন্ত সহজেই রাজি হয়ে গেল। কিছুকাল তারা ঘুরে বেড়ালো আফ্রিকার বনে বনে। তাদের হাতের বন্দুক যে কত হিংস্র জীবকে জীবন যন্ত্রণা থেকে মুক্তি দিল, এবং তাদের বিস্মৃত চক্ষু যে কত অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য ও নানান জাতের অসভ্য মানুষের দর্শন করল, চিত্তাকর্ষক হলেও তার বিবরণ দেবার জায়গা নেই। তারপর তারা সভ্য জগতে ফিরে এসে দেখল, বর্তমান যুদ্ধ হয়ে উঠেছে পৃথিবীব্যাপী সর্বজাতির যুদ্ধ। এমনকি তাদের প্রিয় স্বদেশের উপরেও পড়েছে যুদ্ধ দেবতার কুদ্রব্য দৃষ্টি। তখন তারা তাড়াতাড়ি দেশের দিকে যাত্রা করল। কাল তারা কলকাতায় এসেছে, আজ গিয়েছিল একটা বন্ধুর বাড়িতে। বন্ধুর মুখে তারা শুনল দেশের খবর, এবং তাদের মুখে বন্ধু শুনলেন আফ্রিকার শিকার কাহিনী। দুই পক্ষই পরস্পরের কথা শুনতে ব্যস্ত। ইতিমধ্যে ঘড়ির কাঁটা কখন যে 12টার ঘর পেরিয়ে গেল সেটা কারোরই খেয়ালেই এলো না। হঠাৎ বন্ধু ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠলেন, কি বিপদ! রাত 12টা বেজে গেছে যে। হেমন্ত, রবিন, আজ আর তোমাদের বাড়ি যাওয়া চলবে না। পথ একেবারে অন্ধকার। হেমন্ত বলল, এতকাল পরে দেশে ফিরে এসে নিজের বাড়িকে ভারী মিষ্টি লাগছে। হোক পথ অন্ধকার, বাড়িতে আমি যাবই। আমরা কলকাতার ছেলে, সারা শহর আমাদের নখদর্পণে। দুই চোখ মুদেও আমরা বাড়িতে গিয়ে হাজির হতে পারবো।
বন্ধুর মানা তারা মানল না। তখনই রাস্তায় বেরিয়ে পড়ল, কিন্তু 2-4 পা হেঁটেই রাস্তার অবস্থা দেখে তারা রীতিমতো দমে গেল। এতটা কল্পনা করা অসম্ভব। এই হচ্ছে অচেনা কলকাতা, যা রবিনের নখদর্পণে এর কিছুই দেখা যাচ্ছে না। মিনিট 4 চলতে না চলতেই তারা বার কয়েক হোঁচট খেল। 5ম মিনিটে রবিন শটান লম্বমান হলো ফুটপাতের উপর নির্দিষ্ট প্রকাণ্ড একটা কালো ষাঁড়ের পিঠের উপরে। ষাঁড়টা এ কি হলো ভেবে চমকে ধর্মর করে দাঁড়িয়ে উঠল এবং রবিন বুঝি গুঁতো খেলুম ভেবে তার পিঠ থেকে গড়িয়ে পড়ল একগাদা গোবরে মুখ গুজরে। ইতিমধ্যে হেমন্ত একটা কুকুরের ল্যাজ মারিয়ে দিয়েছে, কামড় খাবার ভয়ে মেরেছে মস্ত এক লাফ এবং পর মুহূর্তেই অদৃশ্য কলা বা আমের খোসায় পা হড়কে করেছে কঠিন ভূতলে শয়ন। এবার রবিন মুখ থেকে গোবরের দুর্গন্ধ প্রলেপ চাঁচতে চাঁচতে শ্রীমান স্বরে বলল, ভাই হেমন্ত, বাড়িতে যাচ্ছি বটে, কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো কি? হেমন্ত গায়ের ধুলো কাদা ঝাড়তে ঝাড়তে বলল, ভাই রবিন, আমারও সেই সন্দেহ হচ্ছে। কে জানতো কলকাতার অন্ধকার এমন ভয়াবহ হতে পারে। তারপর তারা সন্তর্পণে বাড়ির দেওয়াল ধরে ধরে এগোতে লাগলো ধীরে ধীরে। খানিক পরে হেমন্ত বলল, আন্দাজে বোধ হচ্ছে পাশের গলিটাই কানাইবাবু লেন। ওটা বলাইবাবু স্ট্রিট হলেও আশ্চর্য হব না। আমার চোখ ভরে ঝরছে খালি আলকাতরার বৃষ্টি। এটা যদি কানাইবাবু লেন হয় তাহলে এখান থেকে আমাদের বাড়ি আছে 1 মাইল দূরে। 1 মাইল? এই অন্ধকারে 1 মাইল মানে 20 মাইলের ধাক্কা। বাপরে, এ অন্ধকার যেন জীবন্ত বিভীষিকার মতো। হঠাৎ কাছ থেকে একটা হুমকি জাগলো। এই কোন হ্যাঁ রে? সুমিষ্ট সম্ভাষণ শুনেই বোঝা গেল কোনো সজাগ লাল পাগড়ির টনক নড়েছে। হেমন্ত বলল, আমরা ভদ্রলোকের ছেলে বাবা, অন্ধকারে হয়ে পড়েছি অন্ধ নাচারের মতো। झूठ बात, तुम लोगों को थाने में जाना होगा। বেশ, তাই চলো বাবা, এই অন্ধকারের চেয়ে থানা ঢের ভালো। হে লাল পাগড়ি, আমাদের পথ দেখাও। পাহাড়ওয়ালা কি বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই খানিক তফাৎ থেকে জাগলো সে কি বিকট ও ভয়ঙ্কর কোলাহল। রাত্রির নীরবতাকে ভেদ করে ভেসে আসতে লাগলো বহু কণ্ঠের আর্তনাদের পর আর্তনাদ, দুরুম দারুম দরাম শব্দ এবং বর্ণাতীত ও অমানসিক গর্জনের পর গর্জন, যা শুনলে সর্বাঙ্গ রোমাঞ্চকিত হয়ে ওঠে এবং হৃদয় হয়ে যায় স্তম্ভিত। দ্রুত পদধ্বনি শুনে হেমন্ত ও রবিন বুঝল পাহারাওয়ালা বেগে ছুটল যেদিক থেকে কোলাহল ভেসে আসছে সেদিকে। রবিন অভিভূত কণ্ঠে বলল, হেমন্ত ভাই, ও কি গর্জন! ও যে কলকাতার মুখে আফ্রিকার হুঙ্কার। হ্যাঁ রবিন, হ্যাঁ, ওই যে সিংহের গর্জন। কিন্তু দারুণ ভয়ে চেঁচিয়ে কানে কারা, অমন দুরুম দারুণ শব্দ কিসের? আর এখানে সিংহের আবির্ভাবই না হবে কেমন করে? আর্তচিৎকার ও দুরুমদারম শব্দ কমে এলো, কিন্তু সিংহনাদ তখনও থামল না। কলকাতার রাজপথে দাঁড়িয়ে হেমন্ত ও রবিনের মনে হলো তারা দাঁড়িয়ে আছে আফ্রিকার ভীষণ জঙ্গলে, যেখানে নিশীথ রাতের স্তব্ধ বুক ও গহন বনের বিজন মাটি কাঁপিয়ে জাগে রক্তলোলুপ পশুরাজ সিংহের কণ্ঠে মুহুর্মুহু মেঘধ্বনির মতো গুরুগম্ভীর গর্জন। আরও মিনিটখানেক পরেই থেমে গেল সিংহনাদ। রবিন বলল, এ পাড়ার কোনো ধনী হয়তো শক্করে সিংহ পুষেছে, আর এই সিংহটা। হঠাৎ আবার বিকট আর্তনাদ ও সিংহনাদ শুনে সে সচলকে মুখ বন্ধ করল। হেমন্ত উত্তেজিত স্বরে বলল, রবিন, রবিন, এবারে চিৎকার যে খুব কাছে এগিয়ে এসেছে। সিংহটা নিশ্চয়ই খাঁচা ভেঙে পথে বেরিয়ে পড়েছে। খালি তাই নয়, সেদিকে ছুটে আসছে। রবিন, আমি তার পায়ে শব্দ শুনতে পাচ্ছি। শিগগির পালিয়ে এসো, শিগগির। কিন্তু তারা পালাবার সময় পেল না। অন্ধকারের ভেতর থেকে ঝড়ের বেগে হুড়মুড় করে তাদের উপরে এসে পড়ল বিরাট একটা তুষার শীতল দেহ।
হেমন্ত ও রবিন প্রচণ্ড ধাক্কা খেয়ে দুদিকে ছিটকে পড়ে ভূতলশায়ী হলো এবং পর মুহূর্তেই কান ফাটানো সিংহনাদেই ফুটল খল 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 অট্টহাস্য, আর সঙ্গে সঙ্গে বন্য দুর্গন্ধে চারিদিকে হয়ে উঠল পরিপূর্ণ। তারপরেই তার ভারী ভারী দ্রুত পদ মাটি কাঁপাতে কাঁপাতে দূরে চলে গেল। রবিন উঠে বসে হাঁপাতে হাঁপাতে বলল, সিংহের কণ্ঠে মানুষের অট্টহাস্য, এ কি অসম্ভব ব্যাপার! রবিন, যে জীবটা এখান দিয়ে ছুটে চলে গেল সে সিংহ নয়। অন্ধকারের ভিতরে মাটি থেকে প্রায় 15-16 ফুট উঁচুতে আমি তার জ্বলন্ত চক্ষু দুটো স্পষ্ট দেখেছি। জীবটা অন্তত হাতির সমান উঁচু। তুমি কি বলছো হেমন্ত? সিংহের মতো গর্জন আর মানুষের মতো হাসতে পারে, অথচ হাতির মতো উঁচু? এমন কোনো জীব পৃথিবীতে কখনো ছিল না, এখনো নেই। সে কথা আমিও জানি রবিন, কিন্তু নিজের চোখ কানকে তো অবিশ্বাস করতে পারি না। আশ্চর্য কাণ্ড! আজকের অন্ধকার কি অসম্ভবকেও সম্ভব করে তুলতে চায়? না হেমন্ত, আজকের অন্ধকারে আমাদেরই বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। যে দেহটার ধাক্কায় আমরা গড়াগড়ি খেলুম, তার ভয়ালো স্পর্শটা অনুভব করতে পেরেছ কি? জ্যান্ত দেহ মরার চেয়ে ঠান্ডা, এ কি অসম্ভব ব্যাপার! তাড়াতাড়ি এখান থেকে সরে বলি এসো। তারা আর অন্ধকার মানল না, জোরে পা চালিয়ে দিল। কিন্তু বেশি দূর অগ্রসর হতে হলো না। হঠাৎ পথের ধারে বাধা পেয়ে হেমন্ত আবার হলো প্রপাত ধরণী তলে। কি মুশকিল! আছাড় খেয়ে খেয়ে আজ যে আমাদের গতর চূর্ণ হয়ে যাবে দেখছি। রবিন, এখানে পথের উপরে পড়ে আছে একটা মৃতদেহ। বলেই দেশলাইয়ের কাঠি জ্বালালো। দেশলাইয়ের কাঠির পর কাঠি জেলে দেখা গেল এক বীভৎস দৃশ্য। রক্তধারার মাঝখানে পাহারাওয়ালার পোশাক পরা একটি মুন্ডহীন নরদেহ পথের উপরে দুদিকে দু হাত ছড়িয়ে উপুড় হয়ে পড়ে রয়েছে, এবং তার ছিন্ন মুন্ডটাও ছিটকে পড়ে আছে দেহ থেকে 8-10 হাত তফাতে। রবিন শিউরে উঠে বলল, নিশ্চয়ই এই হতভাগ্য একটু আগে আমাদের সাথে কথা কয়েছিল। এর কাঁধের আর দেহের দিকে তাকিয়ে দেখো, কোনো অস্ত্র দিয়ে এর মুন্ডটা দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়নি। এর কাঁধে আর দেহের উপর রয়েছে বড় বড় দাঁত আর নখের চিহ্ন। এমন সময় পেছনে বেজে উঠল ঘন ঘন মোটরের ভ্যাঁপু। তারা দুজনেই চমকে ফিরে দেখল পথের অন্ধকারকে তীব্র হেডলাইটের উজ্জ্বল আলোতে ভাসিয়ে দিয়ে একখানা মোটর গাড়ি বেগে তাদের দিকে ছুটে আসছে। মোটরখানা হুড়মুড় করে একেবারে কাছে এসে পড়ল। তাদের চাপা দেয় আর কি। হেডলাইটের তীব্রতায় হেমন্ত ও রবিনের চোখ অন্ধ হয়ে গেছে। কোনো ক্রমে নিজেদের সামলে নিয়ে তারা পথের পাশের দিকে লাফিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল গাড়িখানা। গাড়ির ভেতর থেকে হুমকি জাগলো, এই এই, কে তোমরা? এত রাতেই অন্ধকারে এখানে কি করছো? হেমন্ত গাড়ির কাছে এসে মুখ বাড়িয়ে বলল, কে কথা কয়? আওয়াজটা যেন চিনি চিনি বলে মনে হচ্ছে। আরে এ কি হেমন্ত বাবু যে? আপনি না পগার পার হয়ে আফ্রিকায় লম্বা দিয়েছিলেন? পগার পর না বাবু, আমরা সমুদ্র পার হয়েছিলুম। এই উড়োজাহাজ, ডুবোজাহাজ আর কলের জাহাজের যুগে সমুদ্র হয়ে পড়েছে পগারের মতোই ছোট। পার হতে কতক্ষণই বা লাগে। কিন্তু সে কথা যাক, কবে এলেন? এখানেই বা কি করছেন? আজই এসেছি, বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিল, কিন্তু পথের মাঝে হঠাৎ স্তম্ভিত হয়ে পড়েছি। স্তম্ভিত হয়েছেন কেন? এখানে শুনেছি মানুষের কণ্ঠে আর্তনাদ, আবার মানুষের কণ্ঠেই সিংহনাদ। মানে? ভূপতিবাবু তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়েছেন। সঙ্গে টর্চ আছে তো? ওইদিকে আলো ফেলে দেখুন, মানেটা বুঝতে দেরি হবে না। ভূপতিবাবুর হাতের টর্চ অন্ধকারকে ছ্যাদা করে টেনে দিল অগ্নিশিখার দীর্ঘরেখা। সঙ্গে সঙ্গে দেখা গেল পাহারাওয়ালার মুন্ডহীন দেহ এবং দেহহীন মুন্ড। ভূপতিবাবু হতভম্ব। মোটর থেকে পুলিশের অন্যান্য লোকেরাও টপাটপ নেমে পড়ল। হেমন্ত বলল, ভূপতিবাবু, অত সহজে হতভম্ব হবেন না। লাশের কাছে এগিয়ে গিয়ে দেখুন। মোটর ফিরিয়ে হেডলাইটের শিখা ফেলা হলো মৃতদেহের ওপর। ভূপতিবাবু দেহটা খানিকক্ষণ ধরে
পরীক্ষা করলেন। তার হতভম্ব ভাবটা আরও বেড়ে উঠল। তিনি অতিশয়ে হতাশভাবে মাথা নাড়তে লাগলেন। হেমন্ত বলল, লাশের ওপর থাবা আর লোকের চিহ্ন দেখেছেন? তাই তো দেখছি। পাহারাওয়ালা মারা পড়েছে কোনো হিংস্র জন্তুর আক্রমণে। কলকাতা শহরে হিংস্র জন্তু? অসম্ভব কথা বটে, কিন্তু আপাতত তাছাড়া আর কিছু বলা যায় না। কিন্তু কিন্তু কি জন্তু? জানি না, যদিও আমি সিংহনাদ শুনেছি। সিংহ? বলেন কি মশাই? হ্যাঁ, আমি সিংহনাদ শুনেছি বটে, কিন্তু মানুষের কণ্ঠে। এ আবার কি ধরনের হেঁয়ালি রে বাবা? একটা জীব অন্ধকারে আমাদের পাশ দিয়ে মাটি কাঁপিয়ে ছুটে গেল। সেটা হাতির মতন উঁচু। আজব কথা। নম্বর 1 হচ্ছে কলকাতা শহরে সিংহ। নম্বর 2 হচ্ছে সিংহ চিৎকার আর হাস্য করে, তাও আবার মানুষের কণ্ঠস্বরে। নম্বর 3 হচ্ছে সিংহটা হাতির সমান উঁচু। হেমন্তবাবু, এ কি রূপ কথা বলবার সময়? হেমন্ত জবাব দিল না। পথের উপরে হুমড়ি খেয়ে পড়ল। হেডলাইটের মহিমায় পথের খানিকটা দিনের বেলার চেয়ে উজ্জ্বল হয়ে উঠেছে। ভূপতিবাবু ব্যঙ্গের স্বরে বললেন, কি ব্যাপার হেমন্তবাবু? এইবারে পথের ধুলোর ভেতর থেকে আপনি কি সিংহটাকে পুনরাবিষ্কার করতে চান নাকি? না ভূপতিবাবু, পথের ধুলোয় আমি আবিষ্কার করেছি এক আশ্চর্য মানুষের পদচিহ্ন। আপনার ভাষায় বলতে গেলে বলতে হয় আজব কথা নম্বর 4। কই দেখি দেখি। এই দেখুন, পরপর কতকগুলো পায়ের দাগ। প্রত্যেক পদচিহ্ন লম্বায় প্রায় 18-19 ইঞ্চি। ভূপতিবাবুর চোখ দুটো যেন ঠিকরে পড়বার মতো হলো। এদিকে সাব ইন্সপেক্টর পতিত পাবন এসেছিল ভূপতিবাবুর সঙ্গে। সে বলল, স্যার, আপনি ভুলে যাচ্ছেন, আমরা এদিকে এসেছি জরুরি ফোন পেয়ে। ঠিক বলেছ, কিন্তু কি করব ভাই? পথের মাঝে যা দেখছি আর যা শুনছি তাতে যে দুনিয়াকেই ভুলে যেতে হয়। এখন আমি কোন দিকটা সামলাই বলো দেখি? আপনি আর একটা মস্ত কথাও ভুলে যাচ্ছেন, টেলিফোনেও আপনি সিংহের গর্জন শুনেছেন। ঠিক বলেছ ভাই, ঠিক বলেছ। এখানেও সিংহনাদ, টেলিফোনেও সিংহনাদ। আমি এখন কি করব বলো তো? কোন সিংহনাদের পেছনে ধাবিত হব? স্যার, আমার একটা সন্দেহ হচ্ছে। হচ্ছে নাকি? মানে? হ্যাঁ স্যার, হচ্ছে। আমার বিশ্বাস থানার টেলিফোনে আর এই রাস্তায় গর্জন করেছে একই সিংহ। ঠিক বলেছ ভাই, ঠিক বলেছ ভাই, ঠিক বলেছ। পতিত, তোমাকে ধন্যবাদ। টেলিফোনের সিংহনাদ? ব্যাপারটা ঠিক বুঝলুম না। আরে মশাই, আমিও একটু আধটু যা বুঝেছিলুম আপনার কথা শুনে তাও গুলিয়ে গিয়েছে। ব্যাপারটা কি জানেন? দিব্যি শুয়ে শুয়ে ঘুমাচ্ছিলুম, হঠাৎ ফোনে এলো ডাক। রিসিভারটা তুলে নিয়েই শুনলুম কি একজন লোক ভীষণ ভয় পেয়ে বলছে, হ্যালো। আপনারা শীঘ্রই আসুন, আমার বাড়িতে ডাকাত পড়েছে। আমি 10 নম্বর কানাইবাবুর লেনে থাকি। বাঁচান, আমায় বাঁচান। তারপর হঠাৎ তার স্বর থেমে গেল। আমার কানে এলো দুমদাম আওয়াজ আর একটা সিংহের ভীষণ গর্জন আর মানুষের আর্তনাদ। তারপর সব চুপ। আপনি কি দলবল নিয়ে সেখানেই যাচ্ছেন? আজ্ঞে হ্যাঁ, কিন্তু যেতে যেতে পথে এই তো কাণ্ড। ভূপতিবাবু, ঘটনাস্থল বোধহয় খুব কাছেই। মানুষের আর্তনাদ, সিংহের গর্জন, দুরুম দুরুম শব্দ আমরাও শুনেছি। আর বেশি দূর থেকেও নয় কিন্তু। যা মনে হচ্ছে এইটাই তো কানাইবাবু লেন। খানিক তফাতে এতক্ষণ পরে কতগুলো আলোও দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার, অনেক লোক ব্যস্তভাবে ছুটোছুটি করছে। বোধহয় এতক্ষণ ওরা ভয় চুপটি মেরে লুকিয়েছিল। ঠিক বলেছ পতিত, ঠিক বলেছ। কিন্তু ভয়ের আর অপরাধ কি বলো? কলকাতায় সিংহের তর্জন গর্জন শুনলে হিটলার মুসলিনিও ভয়ে ভরকে যেতেন। তার উপরে হেমন্তবাবুর কথাই আমার পিলে চমকে গেছে। হাতি নয়, অথচ হাতির মতো উঁচু জানোয়ার। যা নয় তাই, সেটাও না হয় গাঁজাখড়ি বলে উড়িয়ে দিলুম। কিন্তু এগুলো আবার কি রে বাবা?
18-19 ইঞ্চি লম্বা লম্বা মানুষের পায়ের দাগ সচক্ষে দেখেছি। এগুলোকে তো উড়িয়ে দিলেও উড়ে যাবে না। আচ্ছা বেশ, এসব নিয়ে পরে মাথা ঘামালেও চলবে। এখন আগে ঘটনাস্থলে গিয়ে হাজির হওয়া যাক। আসুন হেমন্তবাবু, আপনিও আসুন। কানাইবাবুর লেনের 10 নম্বর। মস্ত বড় বাড়ি, প্রাসাদ বললেও চলে। চারিদিকে রেলিং ঘেরা প্রকাণ্ড বাগান, বড় বড় ফুল ফলের গাছ, সবুজ ফলোয়ারির জমির উপরে ছায়ার আদর ছড়িয়ে দাঁড়িয়ে আছে। এখানে ওখানে সাজানো মর্মর মূর্তি, মাঝখানে একটি মার্বেল পাথরের ফোয়ারা, উপরে ভৃঙার হাতে করে একটি নারী মূর্তি দাঁড়িয়ে সকৌতুকে জল ঢালছে নিচের দিকে। বাড়ির পিছন দিকে একটি মাঝারি পুকুর। কানাইবাবুর লেনের মতো একটি গলির ভিতরে এরকম অট্টালিকা দৃষ্টিকে সচকিত করে তোলে অপ্রত্যাশিত বিষয়ের মতো। বাড়ির মালিক যে লাখপতি সেটা বুঝতে বিলম্ব হয় না। বাড়ির সামনে রাস্তার উপরে কোলাহল সৃষ্টি করেছে বিপুল এক জনতা। অনেকের হাতে লণ্ঠন। তারা এতটা উত্তেজিত হয়েছে যে ব্ল্যাকআউটের আইন ভঙ্গ করতেও ভীত নয়। পুলিশ দেখে লোকেরা পথ ছেড়ে দিল। পুলিশের সঙ্গে হেমন্ত ও রবিন বাড়ির সামনে এসে দেখল ফটকের লোহার দরজা ভেতর থেকে বন্ধ। দরজার লোহার রেলিংয়ের ফাঁক দিয়ে দেখা গেল বাগানের মাটির উপর একটা মানুষের মূর্তি অস্বাভাবিক ভঙ্গিতে নিশ্চেষ্ট হয়ে পড়ে আছে। টর্চের আলো ফেলে বোঝা গেল লোকটা মৃত, তার সর্বাঙ্গ রক্তাক্ত, মাটির উপরে রক্তের ধারা। ভিড়ের ভেতর থেকে একজন মাতব্বর গোছের লোককে বেছে নিয়ে ভূপতিবাবু জিজ্ঞেস করলেন, আপনার নাম? শ্রী সুদর্শন বিশ্বাস। বাড়ি? সামনেই। আপনি কি কিছু দেখেছেন? দেখবার বিশেষ কিছু ছিল না, শুধু শুনেছি যথেষ্ট। মানে? এই ব্ল্যাকআউটের দিনে মানুষের চোখে তো অন্ধকারেরই সামিল, তবে গোলমাল যা শুনেছি তার বলবার না। আচ্ছা সুদর্শনবাবু, গোড়া থেকে সবটা গুছিয়ে বলুন দেখি। এই বাড়িখানা হচ্ছে অবনীকান্ত রায়চৌধুরী। অগ্নিবাবু পূর্ববঙ্গের জমিদার, অনেক টাকার মালিক, এ পাড়ার মাথা বললেই চলে। তিনি খুব ধার্মিক, দিনরাত পূজা আর আর্নিং নিয়ে থাকেন। প্রায় তীর্থযাত্রায় বেরিয়ে মাঝে মাঝে প্রবাসী মাঝখানে কাটিয়ে আসেন। শুনেছি বিন্ধ্যাচলে এক মহাতান্ত্রিক সন্ন্যাসী তার গুরু। মাঝে মাঝে তার গুরু ভাইরাও এখানে এসে অতিথি হন, তারাও সবাই সন্ন্যাসী। এই কালকেই তো তার একদল সন্ন্যাসী গুরু ভাই এখানে এসেছিলেন। সন্ন্যাসীরা কি বাংলাদেশের লোক? হিন্দুস্তানি। তারা এখন নেই? না, কালকে এসে কালকেই চলে গেছে। এত তাড়াতাড়ি তারা আর কোনো বাড়ি যায় না, 10-15 দিন এখানেই কাটিয়ে যায়। এবারে এত তাড়াতাড়ি গেল কেন বলতে পারেন? না, তবে কাল দুপুরে বাড়ির ভিতর থেকে রাগারাগি আর বচসার সাড়া পেয়েছিল। বোধহয় অবনীবাবুর সঙ্গে সন্ন্যাসীদের ঝগড়া হয়েছিল। ঝগড়ার কারণ জানি না। অবনীবাবুর বাড়ির ফটক ভিতর থেকে বন্ধ, কোনো লোকজনেরও সাড়া পাওয়া যাচ্ছে না, এর কারণ কি? কেমন করে বলবো? বোমার ভয়ে অবনীবাবুর পরিবারকে দেশে পাঠিয়ে দিয়েছেন বটে, কিন্তু তিনি একলা নেই। বাড়িতে দাসদাসী দারোয়ান অনেকেই। দেখতেই পাচ্ছেন একজন দারোয়ান ওখানে মরে পড়ে আছে, কিন্তু বাকি লোকজনেরা কোথায় গেল তা তো জানি না। সেটা বাড়ির ভেতরে ঢুকলেই বোঝা যাবে। আপনি বরং আপনার কথাটা বলুন। রোজ রাতে ঘুমোবার আগে আমি খালি পড়াশোনা করি। আজ রাত 12টা বাজবার পর আমি বই মুড়ে আলো নেওয়ার উপক্রম করছি। হঠাৎ ভীষণ চিৎকার শুনে চোখকে বারান্দায় ছুটে এলো। ভীষণ চিৎকার? হ্যাঁ, কে যেন বাপরে মারে মেরে ফেললো রে বলে চেঁচিয়ে উঠল। বারান্দায় এসে অন্ধকারে কিছুই দেখতে পেলুম না, কিন্তু অবনবাবুর বাড়ির ভিতরে তখন কি যে হুলস্থুল বেঁধেছিল তা ভগবানই জানে। একসঙ্গে অনেক লোকের আর্তনাদ, দুরুম দুরুম করে যেন দরজা জানলা ভাঙার শব্দ, ছুটোছুটি ঘুটোপুটি, হুঙ্কারের পর হুঙ্কার। কীরকম হুঙ্কার?
সেটা হুঙ্কার না বলে অন্য কিছু বললে আপনারা হয়তো আমাকে পাগল মনে করবেন। অসংকোচে বলুন, আমরা কিছু মনে করব না। আমার মনে হলো বাড়ির ভিতরে যেন একটা ক্ষুদ্র সিংহ ক্রমাগত গর্জন করছে। যদিও আমি বেশ জানি এখানে সিংহের আবির্ভাব অসম্ভব। অবনীবাবু শখ করে সিংহ পোষেননি। পাগল, অবনীবাবুকে যে চেনে সে জানে যে তার ওরকম অদ্ভুত সব হতেই পারে না। তারপর খলখল করে অট্টহাসি, সিংহের গর্জন যতবার থেমেছে সে প্রচণ্ড অট্টহাসি জেগে উঠেছে ততবার। সে এমন বিশ্রী হাসি যে ভাবতে আমার মুখে এখন শুয়ে উঠছে। আপনারা হাসবেন না, কিন্তু আমার মনে হলো একটা প্রেতাত্মা যেন হঠাৎ উন্মত্ত হয়ে গিয়ে অট্টহাস্য করছি। উন্মত্ত প্রেতাত্মার অট্টহাস্য? সুদর্শন বাবু, আপনার কল্পনা শক্তির তারিফ করতে হয়। ঘটনার সময় এখানে হাজির থাকলে আপনি কেমন করে হাসতেন একবার দেখতো। আমি যা শুনেছি আর দেখেছি কোনো কল্পনা শক্তি তার কাছে পৌঁছাতে পারে না। ও, তাহলে শুধু শোনা নয়, আপনি আবার কিছু দেখেছেনও? এই অন্ধকারে ছায়া ছায়া যা দেখেছি তা না দেখারই সামিল। তবুও বলুন, কি দেখেছেন বলুন। আমার দৃঢ় বিশ্বাস আমি ভুল দেখেছি, সুতরাং সে কথা বলে আপনার ফাঁসিকে আরও উৎসাহিত করতে চাই না। মশাই, পুলিশের কাছে কিন্তু কিচ্ছু লুকাবেন না, ভুল হোক ঠিক হোক, বলুন। দেখছেন ফটকের পাশে ওই আধ ঘন্টা দেওয়া মিটমিটে গ্যাসের আলোতে এখানটায় অল্প স্বল্প নজর চলে। যদিও এরকম মরমর আলো গাঢ় অন্ধকারের চেয়েও খারাপ, কারণ এমন আলোতেই রজ্জুতে সর্পভ্রম হয়। তার উপরে সেই তীব্র আর্তনাদ, বিকট হুঙ্কার আর অমানসিক অট্টহাসি শুনেই আমার অবস্থা হয়েছে তখন আচ্ছন্নের মতো। ধরতে গেলে তখন আমার ভালো করে দেখবার শক্তিই ছিল না। আমি যা দেখেছি বলে মনে করছি তা হচ্ছে একেবারে অলৌকিক। অলৌকিক কথা বলে খোকাদের মন ভোলানো যায়, কিন্তু পুলিশের কাছে তার কোনো দামই নেই। তবুও বলুন, আর আমাদের সময় নষ্ট করবেন না। অবিনুবাবুর বাড়ির সেই বিষম গোলমাল থামবার পরেই শুনলাম ধুপধুপ করে মাটি কাঁপানো পায়ের শব্দ, যেন একটা মত্ত মাতঙ্গ ধেয়ে আসছে। এত দূর বারান্দার উপর থেকেও আমি সেই আশ্চর্য পায়ের শব্দ শুনতে পাচ্ছিল। তারপরেই ফটকের কাছে এই না আলো না অন্ধকারে আবির্ভূত হলো এক বিভীষণ ছায়ামূর্তি। ছায়ামূর্তি? ঠিক ছায়ামূর্তি নয়, তবে আবছা আলোয় তাকে দেখাচ্ছিল বিরাট এক ছায়ার মতো। বিরাট মানে? বিরাট মানে মহাপ্রকাণ্ড। মূর্তিটা আমার চোখের সামনে জেগেছিল এক কি 2 মুহূর্ত মাত্র, কিন্তু তার মধ্যেই আমি দেখেছিলাম মূর্তির মাথাটা ফটক ছাড়িয়ে উপরে উঠছে। এই ফটকটা দেখুন, এটা 14 ফুটের চেয়েও কম, বলুন তো। তাহলে বুঝুন মূর্তিটা বিরাট কিনা। সেটা কিসের মূর্তি তা বলতে পারবে না, স্পষ্ট করে কিছুই দেখা যাচ্ছিল না। মনে তো হলো সেটা একটা অতিকায় মানুষের দেহ, আর মানুষের মতোই সে সিধে হয়ে হাঁটছিল, কিন্তু তার দেহের উপরের দিকটা যেন কি একটা অবর্ণনীয় অমানসিক বিভীষিকার ভাব ছিল। আলোর অভাবে যা দেখতে পাইনি, কেবল অনুভব করতে পেরেছি। তারপর মূর্তিটা ঝড়ের মতো ছুটে এলো, তারপর খুব সহজেই এই উঁচু ফাটকটা এক লাফে পার হলো। সঙ্গে সঙ্গে অন্ধকার যেন তাকে গ্রাস করে ফেলল। পথের উপরে শুনলাম কেবল ধূপধাপ শব্দ আর সিংহের গর্জন। ভয়ে অজ্ঞানের মতো হয়ে আমি কাঁপতে কাঁপতে বারান্দার উপর বসে পড়লাম। দেখ, যত সব বাজে কথা। ফটকের চেয়ে উঁচু মানুষ দানব, তাও আবার সিংহের গর্জন। সিংহের গর্জন আপনিও শুনেছেন, আমরাও শুনেছি। আর পথের উপরে সেই প্রকাণ্ড পদচিহ্ন কি আমরাও দেখিনি? বেশ, চলুন চলুন, আর দেরি নয়, এবারে বাড়ির ভেতর বরং ঢোকা যাক। শুনছিলেন বিভীষণের জাগরণ বাই হেমেন্দ্র কুমার রায়ের প্রথম পর্ব।
গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা আমাদের উৎসাহ করে আরও নতুন নতুন ভালো গল্প তুলে ধরতে আপনাদের কাছে। তাই এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা ভালো ভালো নতুন গল্প আনতে থাকি আপনাদের কাছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয় পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। আমরা আসছি পরের সপ্তাহে এর দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। আসি আজকের মতো।